আসসালামু আলাইকুম। সোজা কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা দেশ টিভির এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বিপথগামী ছাত্র ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে আমার বাঁদিকে রয়েছেন ডক্টর মোহাম্মদ খান, প্রাক্তন সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তার পাশে রয়েছেন ডক্টর জহিরুল হক, প্রো ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, ইউল্যাব নামে বহুল পরিচিত। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 1 জুলাইয়ের গুলশান ট্র্যাজেডি এবং শোলাকিয়া ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বর্তমানে যে আলাপ আলোচনা হচ্ছে সেই আলাপ আলোচনার মধ্যে একটি বিষয় আসছে যে কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জঙ্গি ছাত্র বা জঙ্গিবাদী উদ্বুদ্ধ শিক্ষক জড়িত। নানা আলোচনায় সেটা আসছে এবং এই জন্য আলাপ আলোচনার মধ্যে অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এই জন্য ঢালাওভাবে অভিযুক্ত করছে। এটা দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করি। প্রথমে প্রফেসর মোহাম্মদ খান, এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ঢালাওভাবে অভিযুক্ত করছে, এটা কতটা ঠিক কাজ হচ্ছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমি মনে করি এটা মোটেও ঠিক কাজ হচ্ছে না, কারণ বাংলাদেশে বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যেগুলো খুবই উন্নত মানের, ভালো, এবং আমি নিজেও এককালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। সুতরাং এইভাবে ঢালাওভাবে দোষারোপ করা ঠিক না। আর সব জায়গাতেই দু একটা খারাপ লোক থাকে, ছাত্রও থাকতে পারে, শিক্ষকও থাকতে পারে। তার ফলে সব বিশ্ববিদ্যালয়কে বলা যায় না যে সবগুলো জঙ্গিতে ভর্তি হয়ে গেছে বা এরা জঙ্গিদেরকে উৎসাহিত করছে। আর আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যেখানে প্রশাসন দুর্বল, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে জঙ্গিবাদেরও যেরকম উত্থান হতে পারে, অন্যান্য অসামাজিক কাজও বেশি হয়, সেখানে লেখাপড়া একটু কমই হয়। ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ খান। ডক্টর জহিরুল হক, আপনি কি মনে করেন এই যে ঢালাওভাবে একটা অভিযোগ সবখানে উঠছে? অবশ্যই আমি স্যারের সাথে একমত যে এই যে ঢালাও মন্তব্য, এটা আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই আমার মনে হয় এখানে মিডিয়া, আমাদের সাংবাদিক ভাইয়েরা বোধহয় কিছুটা অসতর্কভাবে রিপোর্ট করে এবং আমার মনে হয় বিভিন্ন জায়গায় এটাকে প্রেজেন্ট করে। কারণ ঢালাও মন্তব্য করলে আসলে সেটাকে মোটেই সাপোর্ট করা যায় না। একটা উদাহরণ দিই আমি। ধরেন আমাদের দেশে বিশ্ববিদ্যালয় আছে 95টা। এখন 95টা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সবগুলো তো আর এ ক্লাসের বিশ্ববিদ্যালয় হবে না। এটা তো খুবই স্বাভাবিক একটা। সেখানে এ ক্লাস, আবার বি ক্লাস এবং সি ক্লাস থাকবে, এটা অস্বাভাবিক কিছুই না। আর আমাদের দেশের মিডিয়া কেন যেন দুঃখজনকভাবে শুধুমাত্র নেতিবাচক কথাগুলি একটু বেশি লেখে। সেটার কারণ হয়তো আলাদাভাবে বিশ্লেষণ করা যাবে। ধরুন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা ধরুন বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের ইতিহাসে, এটা একটা উদাহরণ হয়ে থাকা উচিত, কিন্তু সেটাকে কোনো মিডিয়া ফলো করে প্রচার করছে না এবং আমি এটা খুব দুঃখের সাথে অবজার্ভ করছি। ভ্যাট বিরোধী আন্দোলনটা আপনার নিশ্চয়ই মনে আছে। সেখানে দেখেন সারা বাংলাদেশ ব্যাপী এই আন্দোলনটা কয়েক সপ্তাহ ব্যাপী হয়েছে। আমাদের সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও করেছে। একটা গাড়ি ভাঙে নাই, একটা বিশ্ববিদ্যালয়ে একটা গ্লাস ভাঙে নাই। তারা আন্দোলন করেছে শান্তিপূর্ণভাবে এবং তাদের দাবি তারা আদায় করেছে। সেই পজিটিভ দিকটা কিন্তু আমাদের পত্রিকায় বা ইলেকট্রনিক মিডিয়ায় ওইভাবে আসেনি। তো নেতিবাচক রিপ্রেজেন্টেশন আমাদের দেশের মিডিয়ার আমার মনে হয় একটা টেন্ডেন্সি আছে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ঢালাও মন্তব্য, এটা গোড়া থেকেই হয়ে আসছে এবং এটাকে অবশ্যই সাপোর্ট করা যায় না। ধন্যবাদ ডক্টর জহিরুল হক। প্রিয় দর্শক, ডক্টর জহিরুল হক একটা গুরুত্বপূর্ণ কথার অবতারণা করেছে। সেটা শুধু যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে প্রযোজ্য তা নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যে কোনো বিষয়ে মিডিয়া সম্পর্কে এটা আসে। এই অভিযোগ আরো অনেকের যে আমাদের মিডিয়া নেতিবাচক বিষয়ের দিকে তাদের পক্ষপাত বেশি, ইতিবাচক বা সাফল্যের প্রতি তারা অনেক সময় উদাসীন। তার অর্থ এই নয় যে মিডিয়া ইতিবাচক বা সাফল্যের কথা তুলে ধরে না, তবে যে পরিমাণ সাফল্য দেশে আসে, যে পরিমাণ ইতিবাচক ঘটনা দেশে তৈরি হয়, সেই পরিমাণ প্রচার মিডিয়াতে হয় না বলে অনেকের অভিযোগ। তবে আজকের বিষয়টি তা নয় বলে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব না। তবে ডক্টর জহিরুল হক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন। আমি অধ্যাপক মোহাম্মদ খানের কাছে আবার চাই। স্যার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 2-3 জন শিক্ষকও জঙ্গিবাদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। এই জন্য অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরও একটু বাঁকা দৃষ্টিতে দেখছে আজকাল। আপনার কি মনে হয়? এটা
আমি যেটা আগে বলেছি যে যে কোনো প্রতিষ্ঠানে 2জন 4জন এরকম লোক থাকতেই পারে, জি, যারা মেইন স্ট্রিমের সাথে জড়িত থাকেন না এবং তারা নিজেদের কিছু ব্যক্তিগত পছন্দের কারণে, বিশ্বাসের কারণে তারা এইসব জিনিসে জড়িত হন। সুতরাং ঢালাওভাবে এটা বলা যাবে না যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত অথবা জঙ্গিবাদকে সমর্থন করে। এই জিনিসটা বলাটা খুবই অন্যায় হবে। ডক্টর জহিরুল হক। আমি বলছিলাম স্যারের সাথে একমত, আমি অবশ্যই বলা যাবে না, তবে আমার মনে হয় এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 2-3 জন শিক্ষক থাকতে পারে, কিন্তু নির্দিষ্টভাবে কোন একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের যদি সম্পৃক্ততা থাকে আমার মনে হয় ওই বিশ্ববিদ্যালয়কে বলা উচিত। উদাহরণ দিয়ে আবার বলতে হবে, এর আগে আমাদের পুরা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেক্টরকে দায়ী করা হতো যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিক্রি করে। অথচ দেখেন এই দারুল ইহসানকে কত বছর পরে বন্ধ ঘোষণা করেছে। আমরা নিজেরা বারবার বলতাম যে দারুল ইহসানের নামে সার্টিফিকেট বিক্রি করা হচ্ছে, সেটাকে বন্ধ করা হচ্ছে না কেন? সেটা না করে আমাদের মন্ত্রণালয় থেকে এবং অনেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তারাও ছিল, তারা মিডিয়ার সামনে বলতো যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ব্যবস্থা আপনারা না নিয়ে কেন এটা মিডিয়ার সামনে বলেন? এটা আমাদের সবসময় একটা অভিযোগ ছিল। আমি খুবই খুশি যে অবশেষে হলেও দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে। তো আমি বলছি ঢালাও মন্তব্য সবসময় কিন্তু একটা সমস্যা সৃষ্টি করে। পুরো সেক্টরকে দায়ী করা বা পুরো সেক্টরকে প্রশংসা দেওয়া ঢালাও হবে, এটা মোটেই ঠিক না। কোনো একটা বিশ্ববিদ্যালয়ের যদি আবার কোনো নির্দিষ্ট কোনো 2-3 জন ব্যক্তি থাকে সেটা একটা আলাদা ব্যাপার, এবং আমি বলবো সেই পুরো বিশ্ববিদ্যালয়কে দায়ী না করা। নির্দিষ্ট ওই ব্যক্তি হচ্ছে একটা ব্যক্তি, তার জন্য পুরো বিশ্ববিদ্যালয়ে কেন মানে সাফার করবে? সো আমাদের ব্যাপারটা এইভাবে দেখতে হবে, একটা ব্যক্তিভাবে দেখতে হবে, ব্যক্তিগতভাবে নিতে হবে। নির্দিষ্টভাবে ওই পুরা ব্যাপারটাকে জেনারেলাইজ না করে নির্দিষ্টভাবে ওই পয়েন্টটাকে নির্দিষ্ট করতে হবে। সেইভাবে আমরা যদি দেখি আমার মনে হয় আমাদের অনেক সমস্যার সমাধান করতে আমরা নিজেরা সক্ষম হব। জি, ধন্যবাদ ডক্টর জহিরুল হক। ডক্টর অধ্যাপক মোহাম্মদ খান, এই যে তারপরও যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র জঙ্গিবাদে প্রভাবিত আমরা দেখতে পাচ্ছি, কয়েকজন শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে, তারা এখন বিচারাধীন আছেন, এগুলো সবই বাস্তব সত্য। সেটা এখনো পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে সেরকম অভিযোগ আসেনি, যদিও আজকে একটা খবর দেখলাম যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র এরকম অভিযুক্ত হয়েছে। যাক, সেটা আরো পরে বিস্তারিত তদন্তের পর জানা যাবে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কি এই জন্য কোনো ভূমিকা পালন করছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন শিক্ষক বা ছাত্র এদিকে ঝুঁকছে, অন্তত কয়েকজন হলেও? এটার কারণ হচ্ছে, আপনি সঠিকভাবে বলেছেন, পরিবেশটা অনেকাংশে দায়ী। কারণ বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চার যে পরিবেশ সেটা নেই, ছাত্র ছাত্রীদের খেলাধুলা করার কোনো জায়গা নেই, তারপরে খুবই কম জায়গার মধ্যে অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় কাজ করে, খুবই কম জায়গায় 2-4টা 5টা আছে যাদের বেশ জায়গা আছে। কিন্তু আর যে বিশ্ববিদ্যালয় নিয়ে এই কথাগুলো উঠছে সেই বিশ্ববিদ্যালয় আমি একসময় নিজে পড়েছি বহু আগে। তখন থেকে আমার একটা জিনিস মনে হয়েছে যে এই বিশ্ববিদ্যালয় কার নিয়ন্ত্রণে আছে বোঝা যাচ্ছে না। মানে একটা প্রশাসন থাকবে, সেখানে একটা শৃঙ্খলার ব্যাপার আছে, নর্মস থাকে। আমি কিন্তু এগুলো খুব একটা দেখি নাই, খুব উশৃঙ্খল ভাবে ঘোরাঘুরি করা। এবং তখনও আমি দেখেছি যে মাদক দ্রব্যের যে ব্যবহার ছাত্রছাত্রীদের মধ্যে, আমি অনেক সময় ক্যান্টিনেই ঢুকতে পারতাম না খাওয়ার জন্য। তো এখন এইগুলোতে কার দায়িত্ব? এখানে প্রক্টর থাকা উচিত, তার দায়িত্বটা দেখার। সেখানে অন্যান্য যারা ডেজিগনেটেড অফিসার থাকেন তাদের দরকার, একজন উপাচার্য থাকেন তার দায়িত্ব আছে। কিন্তু দেখা গিয়েছে যে ওই বিশ্ববিদ্যালয়ে হয় চেন অফ কমান্ড কমপ্লিটলি ফেল করেছে, অথবা তাদের এইসব বিষয়ে কোনো মাথা ব্যথা নাই, তাদের অন্য জায়গায় প্রিয়রিটিস। এইটা কিন্তু অত্যন্ত সত্যি কথা। এবং একটা জিনিস আপনি দেখবেন, এইসব বিশ্ববিদ্যালয়ে একটা টেন্ডেন্সি হচ্ছে তারা দেশে অনেক যোগ্য লোক থাকতেও তাদের সেখান থেকে তাদেরকে উপাচার্য করে না, বিদেশ থেকে নিয়ে আসে। এবং সব থেকে দুঃখের কথা হচ্ছে বিদেশে যারা যান তারা অনেকেই এখানকার বিশ্ববিদ্যালয়ের, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমরা অনেকেই চিনি। তো তিনি ওখানে গিয়েছিলেন উচ্চতর ডিগ্রি করতে, তিনি ফিরে আসেন নাই, উনি সারা জীবন ওখানে থাকলেন। তারপরে ওনার জীবন যখন শেষ হয়ে গেছে উনি এখানে আসলেন বিশাল একটা টাকা পয়সার অ্যারেঞ্জমেন্ট করে। এটার দুটো নেগেটিভ কনসিকুয়েন্স আছে। একটা হচ্ছে ছাত্রছাত্রীরা কোনো রোল মডেল পায় না,
জি। কারণ তিনি পরিচিত নন, এবং ওই বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্যের বিদায়টা অত্যন্ত করুণভাবে হয়েছে, একই কেস। আরেকটা জিনিস হলো যে যখন ওখানে যারা কাজ করবেন, শিক্ষকবৃন্দ আছেন যারা অপেক্ষাকৃত সিনিয়র বলা যায়, তারা অনুৎসাহিত হয়ে যাবেন। মানে ওপরের পদ দুটোই যদি ব্লকড হয়ে যায়, যে তারা হতেই পারবেন না, তাহলে কিন্তু বিপদ। আরেকটা জিনিস যেটা বলতেই হয়, সেটা হলো আপনি যখন ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে বিশ্ববিদ্যালয় করেন এবং জমি কেনা বেচার উপর নিয়ে অনেক কথা হয়, কি দামে কিনলেন, কি দাম দেখালেন, এবং একইভাবে আপনি ব্যবসা প্রশাসনে খুব উৎসাহী পড়াইতে। কারণটা কি, যে ওখান থেকে টাকা আসে। এটা কিন্তু আসলে পরিবেশ নষ্ট করছে। কারণ একটা বিশ্ববিদ্যালয় হতে হলে তাকে যে ধরনের বিষয় থাকতে হয়, যে বিশ্ববিদ্যালয়টি এখন বিতর্কের লিস্টে 1 নম্বরে আছে, ওখানে গিয়ে দেখেন যে কটা ওইরকম বিষয় আছে, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু মোটামুটি তাদের যেখানে অর্থ পাওয়া যাবে সেখান দিয়ে হচ্ছে। 2-1টা তারা ডিসিপ্লিন বলতে পারেন খুলেছে খুব সম্প্রতি 2-4 বছরের মধ্যে, কিন্তু সেগুলো সেরকম ডেভেলপ করে নাই। সুতরাং পরিবেশ বলতে শুধু এটা বোঝায় না যে ফিজিক্যাল এনভায়রনমেন্টটা কি, ওই সবগুলোই বোঝায়। একাডেমিক এনভায়রনমেন্টটা কিরকম, এবং একাডেমিক এনভায়রনমেন্ট করতে হলে যে ধরনের নেতৃত্ব দরকার, পরিশীলিত নেতৃত্ব, সেটা আছে কিনা, এবং তাদের ক্যারিয়ার প্রোগ্রেশনের ব্যবস্থা আছে কিনা। আরেকটা জিনিস হচ্ছে কি ধরনের ইন্টারাকশন হয় ছাত্রছাত্রীদের সঙ্গে, শিক্ষক শিক্ষিকাদের। আপনি শুধু কনসালটেশন আওয়ার বলে দিলেন, সেটা এনাফ না। কনসালটেশন আওয়ার 1 ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, কিন্তু সেটাই পুরো আপনি ছবিটি পাবেন না। তো এটা আমরা যখন যদি ওইভাবে যদি চিন্তা করি, তাহলে আমরা বলবো যে অবশ্যই পরিবেশের দিকে নজর দিতে হবে, এবং এই পরিবেশ যদি থাকে তাহলে কোনো অবস্থাতেই আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে দুর্নীতিমুক্ত করতে পারবেন না, বেসরকারিগুলোকে। এটা ছাড়াও কিছু বিশ্ববিদ্যালয় আমি নিজে দেখেছি, গার্মেন্টস এর ফ্যাক্টরি তার উপরে বিশ্ববিদ্যালয়, ওখানে তো একাডেমিক অ্যাটমসফিয়ার থাকতে পারে। একটা সুপার মার্কেটের উপরে বিশ্ববিদ্যালয়, ধানমন্ডিতে আমি দেখেছি, মিরপুরে আমি দেখেছি, একাধিক বিশ্ববিদ্যালয়। আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির সদস্য, একাধিক বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছি, গিয়ে আমি যা পেয়েছি, ওই বিশ্ববিদ্যালয়ে গেছি যেটির কথা এখন বলা হচ্ছে, এবং তাকে আমরা বললাম যে এটা আপনি করেন কি। আরেকটি বিশ্ববিদ্যালয় আমি উত্তরায় পেলাম, ভয়াবহ অবস্থা, এত ছাত্র যে হিসাব নেই কোনো, সেটা বিল্ডিং নেই, এবং সেখানে শিক্ষকের এত দুর্বল মান। একজন শিক্ষক একটা দেখলাম 70 বছরের বয়স, ও ডিগ্রি নেই, কিছু নেই, ওনারা কি পড়ান। জি, ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ খান। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে। ডক্টর জহিরুল হক কিছু পরিবেশের ব্যাপারে আসলে আমার একটু বলার আছে। জি। পরিবেশ বলতে যদি আমরা একটা জায়গা নিয়ে করি এবং অনেক দিন ধরে অনেক ধরনের কোর্স পড়াই, সেটাই যদি হয়ে থাকে, তাহলে ধরেন আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু তাহলে উগ্রতার সৃষ্টি হতো না। যেমন আমি আপনাকে বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় তো অনেক বড় জায়গা নিয়ে আছে, চিটাগাং ইউনিভার্সিটি আছে অনেক বড় জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ইসলামিক বিশ্ববিদ্যালয় অনেক বড় জায়গা, বড় ক্যাম্পাস, দেখতেও সুন্দর। হ্যাঁ, দেখতেও অনেক সুন্দর। সেখানে অনেক ডিপার্টমেন্ট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত 93টা 87টা ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর তো সেখানে এই উগ্রবাদ আছে, উগ্রতা আছে, ছাত্রদের মাঝে মারামারি আছে, কাটাকাটি আছে। 80-র দশকে, তারপরে ধরেন 90 দশকের মাঝামাঝি পর্যন্ত এই সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক ক্লাস পড়েছে। তো সেগুলো তো প্রাইভেট না। সুতরাং আমার মনে হয় এটা সার্বিকভাবে বিবেচনা করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যে খারাপ, সেটা নির্ধারিত কয়েকটা বিশ্ববিদ্যালয়ে খারাপ আছে, আবার অনেক বিশ্ববিদ্যালয়ে ভালো আছে। এখন ওই কারণেই যে উগ্রবাদ সৃষ্টি হয় বা ছাত্রছাত্রীরা বিপদগামী হয়, আমার মনে হয় সেটা না। ফর এক্সাম্পল আপনাকে আমি বলি, বাংলাদেশের যে ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি আছে, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে 2-1 ছাত্র বিপদগামী হয়েছে, সেখানে কিন্তু প্রায় অনেকগুলো সুন্দর সুন্দর ক্লাব আছে, তারপরে বিভিন্ন ধরনের জেনারেল এডুকেশন কোর্স পড়ানো হচ্ছে। তো সেখানেও তো এই ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় সমস্যাটা আরেকটু গভীরে। আমার মনে হয় এই ব্যাপারগুলো সার্বিক ব্যাপার। সার্বিক বলছি এই কারণেই, আমার বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র আসে মাত্র 4 বছরের জন্য। 4 বছরে হয়তো 2 বছর পরে সে একটা কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে, বিপদের পথে বাড়াচ্ছে। তার মানে সে এখানে এসে 2 বছর হয়নি, তার আগে সে 12 বছর স্কুলে কলেজে পড়ে, বাবা মার সাথে থাকে, বন্ধু বান্ধবের সাথে চলে। বিশ্ববিদ্যালয়ে তো সে হয়তো 2 ঘন্টা বা 4 ঘন্টা করে ক্লাস নিয়ে চলে যায়। সুতরাং ব্যাপারটা কিন্তু
সামগ্রিক সব জায়গায় কোনো না কোনো জায়গা থেকেই একটা ছেলের বা একটা মেয়ের অথবা যে কোনো একজন শিক্ষার্থীর খারাপ হওয়ার সুযোগ থাকে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে সার্বিকভাবে বিবেচনা করে, গবেষণা করে যে কোন কোন কারণে আমাদের শিক্ষার্থীরা বিপদগামী হয়, সেই সমস্ত গবেষণা করে গবেষণালব্ধ ফল যেটা পাবো সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। মানে শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে এটা আমার হবে না। মনে হয় না। জি, ধন্যবাদ ডক্টর জহিরুল হক। আপনি কিছু অ্যাড করবেন এই পয়েন্টটা? এখানে যে ব্যাপারটা সমস্যা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, সেটা অন্য জায়গায়। সেটা হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টাকা বেশি দিয়ে পড়তে হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সবাই বলেন, দু একটা বিশ্ববিদ্যালয়ে ওখানে গেলেই ডিগ্রি পাওয়া যায়, পাশ করা যায়। ফেল করেছে এমন লোক পাওয়া যাচ্ছে না। কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবেন না যে এরকম ভাবে পাশ করা যায়, সেখানে যতই সমস্যা থাকুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজে বহু বছর ছিলাম, 40-45 বছর, আমি সেটা দেখিনি। আরেকটা জিনিস হচ্ছে, এটা প্রফেসর জহিরুল হক ঠিকই বলেছেন যে তা আমাদের যারা ছাত্রছাত্রী তারা 12 বছর তো বাইরে থেকে পড়ে আসে, সেটা অন্য প্রশ্নে হয়তো আসবে। কিন্তু প্রশ্ন থেকে যায় যে কেরিয়ার প্রোগ্রেশন যেটা সরকারি বিশ্ববিদ্যালয় হয় শিক্ষকদের, বেসরকারি বিশ্ববিদ্যালয় ঠিক সেইভাবে হয় না। তারপরে সিলেকশন কমিটি যেগুলো হয়, আমরা অনেকেই জানি সরকারি বিশ্ববিদ্যালয়ে সিলেকশন কমিটিতে বাইরের বহিস্থ বিশেষজ্ঞ থাকেন। সেখানে উপাচার্য চাইলেই লোকে নিতে পারবেন এবং পদোন্নতি দিতে পারবেন, এটা কিন্তু সম্ভব না। কিন্তু অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এটা খুবই সম্ভব। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে তো এই অভিযোগ আছে। অভিযোগ আছে, কিন্তু ওখানে একটা চেক এন্ড ব্যালেন্সের ব্যবস্থা এখন ক্রমাগত এগুলো সবই নষ্ট হচ্ছে। সেটা ওনার সাথে এক সময় ছিল, বলতে এক সময় এটা ছিল, আমরা যখন থেকেছি ছিল। কিন্তু প্রশ্নটা হলো ক্রমাগত নষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যেরকম মাছের মাথায় যদি পচন ধরে আপনি সে মাছ আর খেতে পারবেন না। আমাদের দেশে যদি আপনি সংগঠনের শীর্ষ ব্যক্তিটাকে অ্যাকাউন্টেবল না করতে পারেন, তাকে কঠিনতম শাস্তি দিতে না পারেন তার দুর্নীতির জন্য, তার অদক্ষতার জন্য, তাহলে ওই প্রতিষ্ঠান টিকবে না। বিশ্ববিদ্যালয়গুলো মিলিয়ে দেখেন যে দুর্নীতিটা কোথা থেকে হয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের কথাই ধরেন, কোথেকে দুর্নীতিটা হয়, একদম টপ থেকেই হয়। তাহলে আপনি যখন একটি ব্যক্তিকে নিয়োগ দেন, আপনি দেখে দেন না কেন? একজন ব্যক্তি তো হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে উপাচার্য হয় না, তার তো 25 বছর 20 বছর এরকম তার অভিজ্ঞতা থাকে, অনেক সময় 30 বছর। তো 30 বছর যিনি ভালো কাজ করলেন না বা নানাবিধ দুষ্কর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে, তাকে আপনি দিলেন কেন? এবং এটা শুধু বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রযোজ্য না, সরকারি সব প্রতিষ্ঠানের জন্য একই জিনিস প্রযোজ্য। সেই জন্য আপনি জবাবদিহিতার সঙ্গে সঙ্গে আপনার ইন্টিগ্রিটির ব্যাপার সঙ্গে সঙ্গে চলে আসে, ট্রান্সপারেন্সির ব্যাপার চলে আসবে। এইগুলো আপনি মিলিয়ে যখন লোক নেবেন তখন এই সমস্যাটা হবে না, সেটা বেসরকারি হোক আর সরকারি হোক। জি, ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ খান। আমার একটু বলার ছিল, প্লিজ। আমার মনে হয় যে স্যার একটা ব্যাপারে আমি একটু বলবো যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্যার বলেছেন ফেল করানো হয় না। আসলে এটা হ্যাঁ, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু যে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অলরেডি খ্যাতি অর্জন করেছে, যারা খুবই ভালো করছে, সেগুলোতে প্রচুর পরিমাণ ছাত্র ফেল করে। যেমন আমার বিশ্ববিদ্যালয়ে আমি নিজে সিগনেচার করি, প্রত্যেক সেমিস্টারে 16 জন থেকে 20 জন ছাত্র ডিসমিসড হয়ে যায় খারাপ রেজাল্টের কারণে। না, আসলে মোহাম্মদ সাহেব যেটা বলছেন কিন্তু সেটাও জেনারেলাইজ করা যাবে না। হ্যাঁ, নর্থ সাউথে আছে, হয়তো ব্র্যাকে আছে, 10টা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা প্রযোজ্য নয়। এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে সিলেকশন কমিটিতে কিন্তু টপ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনি দেখেন, যেমন আমাদের বিশ্ববিদ্যালয় আমি বলি, আমাদের হার্ভার্ড গ্রাজুয়েট আমাদের এখন টিচার, কর্নেলের গ্রাজুয়েট আমাদের টিচার, ব্রাউনের গ্রাজুয়েট আমাদের টিচার, ইয়েল গ্রাজুয়েট আমাদের টিচার, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের গ্রাজুয়েট আমাদের টিচার, কেমব্রিজ, অক্সফোর্ড, এগুলো টিচার আমাদের এখানে ভরা, দ্য কোয়ালিটি অফ টিচার দ্যাট উই হ্যাভ। সুতরাং শিক্ষক সিলেকশনে আমরা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই চুজি। এখন স্যার যে কথাগুলো বললেন সেগুলো রাইট কিছু কিছু ক্ষেত্রে, যেমন কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের টপ পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট, সেটার সাথে সবচেয়ে খারাপ বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান বা অন্য একটা নাম বললাম না, এটার সাথে যদি তুলনা করা হয় সেটা তো একটা কি বলে তুলনা হলো না। হ্যাঁ, তুলনা করার মতো না। তো এই ব্যাপারগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা তুলনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বয়স হচ্ছে 100 বছর, বাংলাদেশের সবচেয়ে পুরাতন বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে নর্থ সাউথ, সেটার বয়স মাত্র 23 বছর। তাহলে আমরা একটা 23 বছরের কি বলে এটা
কৈশোরে পাড়া দিয়েছি না, আমরা ইভেন যুবকও বলা যায়, যুবক। আর ওখানে একটা, সে তো বৃদ্ধ হয়ে গেছে, তাহলে একজন যার অভিজ্ঞতায় সম্পূর্ণ একজন বৃদ্ধ মানুষের সাথে আমি একটা বাচ্চা ছেলের তুলনা করতে পারি না। এই সমস্ত ব্যাপারগুলো আমাদের একটু ভেবে তারপরে আমাদের মনে হয় পুরা ব্যাপারটা আরেকটা বিশ্লেষণ হচ্ছে যে করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে প্রশ্নগুলো আসছে সেগুলো হয়তো প্রথম 10টার প্রতি প্রযোজ্য নাও হতে পারে। হ্যাঁ, এটাই আমি বলতে যেহেতু চাচ্ছি। 90টারও বেশি বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু লোকে যখন কথা বলে তখন ওই পরের 80টা নিয়ে কথা বলে। আমার ওইটাই। তবে এখানে আরেকটা পয়েন্ট আপনাকে একটু বলবো স্যার, এক সেকেন্ড আমি জি, একটু বলি। please, সেটা please. হচ্ছে ধরেন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধরেন 37টা এই মুহূর্তে আছে। ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুয়েট, রুয়েট এগুলো জানেন। আপনি বাকি আপনি আমাকে নাম বলেন, বাকি 25টার নাম বলেন। সেগুলা হাজী দানেশ বা কথার কথা আরো কত অনেকে নামও বলতে পারবে না, নোয়াখালী, পটুয়াখালী অনেক আছে। আমি কিন্তু খারাপ বলছি না। তাই সেগুলা তো মানত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য না। সিমিলারলি নর্থ সাউথ বা ইউলেবের সাথে অন্য একটা মানে লো লেভেলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান ঠিক হবে না। তো এটা কিন্তু অস্বাভাবিক একটা কিছুই না। তবে আমাদের চেষ্টা করতে হবে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেশের সম্পদ, সেটা পাবলিক হোক প্রাইভেট হোক, এটার উন্নয়ন ঘটানো। জি, ধন্যবাদ ডক্টর জহিরুল হক। প্রিয় দর্শক, আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। ইচ্ছে করে একটা থাপ্পড় দিয়ে একদম অন্য মহিলা দেখলে একটা জনদরদি হয়ে যায়। তুমি এত মোটা হয়ে গেছো। গিটার বাজায় গিটার। একটা মূলা ঝুলায় রাখছে তোমার সামনে, আর তুমি গাধার মতো সেই মূলার পেছনে দৌড়াইতেছো। Don't mess personal things with your business. অন্যের ব্যাপারে জাজমেন্টাল হওয়া ভালো, কিন্তু আয়নায় নিজের চেহারাটা একবার দেখতে হয়। সরকার নাম, দুই ছেলে আর দুই কন্যা তার করিল বদনাম। তুই এত কথা বলছিস কেন? যা না। ঘাস, ঘাসকে প্রসেস করে এই রেসিপিটা করা হয়েছে। ওই যে গরু ছাগল খাই যে ঘাস, সেই ঘাস। তুমি এখানে কি করছো? এই বনে বাজারে থাকবো নাকি ঢাকা নিউ মার্কেটে থাকবো নাকি? তোর কাছে আসতে হলে আমাকে 3 মাসের ট্রেনিং করে আসতে হবে। তুই গ্রামে গিয়ে বাবাকে থাক না। গ্রামে গিয়ে যদি থাকবো তাহলে বুয়েটে পড়লাম কেন? স্টুডিওটা ছাদে ট্রান্সফার করবার কারণটা কি? তোমাদের জন্ম আমি নির্ণয় ন জানি, কিন্তু আমি ছাড়া তোমার আরেকটা জগৎ আছে, সেই জগতে আমার কোনো অস্তিত্বই নেই। ভিলেজ হইল পলিটিক্সের সাইড। কি হলো? তো হা করে কি দেখছো? ব্যস্ত নগর, ব্যস্ত মানুষ, অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস, জীবন গল্পময়। গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা, দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। প্রিয় দর্শক, সোজা কথা অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আজকে আমরা আলোচনা করছিলাম বিপদগামী ছাত্র ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ খান ও ডক্টর জহিরুল হক। আমরা বিরতির আগে অনেকগুলো বিষয় আলোচনা করেছি, এখন নতুন আরেকটা পয়েন্টে যেতে চাই, অধ্যাপক মোহাম্মদ খানের কাছে চাই। অনেকে বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য ছাত্র রাজনীতি করতে না দেয়াতে গোপনে জঙ্গি রাজনীতি অনুপ্রবেশ করেছে। আমি এর সাথে মোটেই একমত নই। প্রশ্ন হলো, এটা এরকম একটা তুলনা বা কথা যে আমি যেহেতু ভালো খাবার পাই না সুতরাং আমার সব থেকে নিকৃষ্ট খাবার আমাকে খেতে হবে, এই কথা তো ঠিক না। কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা যান, যে কথাটা আলোচনা আগেও এসছে, তারা কোন পরিবার থেকে এসছেন, সেখানে তাদের বাবা মার কি ধরনের সুপারভিশন ছিল, কোন স্কুলে তারা পড়েছেন, কি ধরনের শিক্ষক শিক্ষিকা তারা পেয়েছেন, কোন কলেজে পড়েছেন, সেখানে কি পরিবেশ ছিল, এই সবগুলো দেখেই আপনাকে বলতে হবে যে একটি ছেলে বা মেয়ে কোন দিকে যেতে পারে। কারণ যখন একটি ছেলে বা মেয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসে তখন সে কিন্তু তৈরি হয়ে গেছে, তাকে আপনি খুব বেশি মোল্ড করতে আর পারবেন না। তো ওই কথা বলা ঠিক না। তবে আমি মনে করি যে সবারই স্বাধীনতা থাকার উচিত, যে আমি যদি রাজনীতি করতে চাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র রাজনীতি, সে সুযোগ আমার থাকা উচিত। কিন্তু সুযোগ না থাকলে আমি জঙ্গি হব, এটা ঠিক না। এটা আমি মনে করি একেবারেই ঠিক না, এবং এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ খান। প্রিয় দর্শক, অধ্যাপক মোহাম্মদ খান একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা আমরা আজকে আলোচনা করব না। আমাদের সঙ্গে যদি একজন মনোবিজ্ঞানী থাকতেন ভালো হতো, তিনি বলতে পারতেন যে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে বিশ্ববিদ্যালয়ে আসার পরে তার চিন্তাধারাকে খুব বেশি প্রভাবিত করা যায় না। তার এক ধরনের চিন্তাধারা তৈরি হয়ে যায় ইন্টারমিডিয়েট পাস হওয়ার ওই রকম অবস্থানে, ওই বয়সে তার ওই শারীরিক বা মানসিক কাঠামোর মধ্যে। কিন্তু আমরা যত আলোচনা করছি, কোনো আলোচনাতেই কিন্তু আমরা স্কুল কলেজ লেভেলে আলোচনাগুলো করছি না, যে সেখানে একটা ছাত্র জঙ্গিবাদের দিকে ঝুঁকছে কিনা ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা করছি না। সেটা আরো বৃহত্তর প্রেক্ষাপটে আমরা আরেকদিন আলোচনা করে দেখব যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীরা কতটা প্রভাবিত হওয়ার মতো পরিবেশে থাকে। আমি ডক্টর জহিরের কাছে ওই ছাত্র রাজনীতির প্রসঙ্গে আবার যেতে চাই, যে অনেকেই বলছেন কিন্তু আজকাল ছাত্র রাজনীতি আসলে আমার তো ব্যক্তিগতভাবে মোটেই পছন্দ না, এবং আমি এজ এ প্রো ভাইস চ্যান্সেলর আমি বলবো যে ছাত্র রাজনীতি আরো বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারকে ধ্বংস করে দেবে এবং আরো দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে। ছাত্র রাজনীতি যদি আপনার এই ধরনের উগ্রতা বন্ধ করতে পারতো, তাহলে আমাদের দেশের যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি আছে, ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনেক বিশ্ববিদ্যালয় আছে, নাম নাই বললাম, পাবলিক বা প্রাইভেট, যে আমাদের দেশের পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোতে তো যেখানে ছাত্র রাজনীতির চর্চা ছিল সেই স্বাধীনতার আগ থেকেই, তারপর তো সেখানে উগ্রতার আবির্ভাব ঘটেছে। সুতরাং আমরা বলতে পারবো না যে ছাত্র রাজনীতি আসলেই উগ্রতা বা বিপদগামী ছাত্রদের সংখ্যা কমে যাবে। আরেকটা উদাহরণ যদি আমরা দেই, বিদেশে ধরেন আমরা হার্ভার্ড, প্রিস্টন বা ইয়েল, ওয়েসলিয়ান, ব্রাউন, এই সমস্ত ইউনিভার্সিটির, ক্যামব্রিজ, অক্সফোর্ডের কথা বলি, সেখানে তো যেভাবে আমাদের দেশের ছাত্র রাজনীতি আছে ওইভাবে তো নেই। সুতরাং তারা তো ওখানে তো উগ্রবাদ সৃষ্টি হচ্ছে না। সুতরাং এই দুইটা উদাহরণে প্রমাণিত হয় যে আমাদের দেশে ছাত্র রাজনীতি আসলেই যে উগ্রতা বন্ধ হয়ে যাবে, আর ছাত্র রাজনীতি না থাকলেই যে উগ্রতা হবে, সেটা আসলে না। এর পিছনে অন্য কিছু কারণ আছে। সেই কারণটা আসলে আমাদের এখন এইভাবে মন্তব্য করাটাও ঠিক না। আমাদের মনে একটু গবেষণা করে চিন্তা করে সার্বিকভাবে যে সার্বিক পরিস্থিতিটা কি সেটা বের করতে হবে। ধন্যবাদ। একটা যোগ করি, যেটা ডক্টর জহির বলেছেন খুব সঠিক কথা। এখানে ছাত্র রাজনীতির মানে গত বাংলাদেশ সরকার থেকে একটি দলের লেজুর ভিত্তি করা, রাজনৈতিক দলের। আমরা দেখেছি যখন আমরা ছাত্র ছিলাম 50 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু অবস্থা এরকম ছিল না। কেউ আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে ছাত্র রাজনীতি করতো, কারোর বন্ধু বান্ধব ছাত্র রাজনীতি করে এক দলে সে যায়, কিন্তু একেবারে লিঙ্কড আপ যে এই রাজনৈতিক দলের সাথে এটা ছাত্র সংগঠন, এটা করলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। কারণ আমরা যখন বলি যে ছাত্রদের রাজনীতি করতে দেওয়া হোক, তার মানে হচ্ছে তার বুদ্ধির বিকাশটা হওয়ার কথা, নিজস্ব চিন্তা ভাবনা। আর ঠিক তার উল্টোটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি যখন আপনি ছাত্র রাজনীতি মানে এটা বোঝাতে চাচ্ছেন যে এই দলের সঙ্গে এই ছাত্র সংগঠন লিঙ্কড আপ হয়ে আছে বা জড়িত, এরা যারা চলে, এটা ঠিক না। এটা আমি মনে করি যে প্রফেসর জহির যেটা বলছেন তার সাথে আমি অনেকটাই একমত, যে ছাত্র রাজনীতি করলেই জঙ্গিবাদ আর হবে না,
বা যে ওখানে ছাত্ররাজনীতি করতে দেওয়া হয়নি বলে জঙ্গিবাদের উত্থান করেছে, ঠিক না। ধন্যবাদ দাদা মোহাম্মদ খান। প্রিয় দর্শক, যারা আমাদের সোজা কথা অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদের হয়তো স্মরণ থাকতে পারে, আমরা মাত্র কয়েকদিন আগে দুজন ছাত্র নেতার সঙ্গে বিষয়ে আলোচনা করেছি বিস্তারিতভাবে। আমরা আলোচনার মাধ্যমে আমরা আনতে চেয়েছি যে ছাত্র রাজনীতি পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা কল্যাণকর হচ্ছে, নানান ভঙ্গিতে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করেছি। সেই অনুষ্ঠান যারা দেখেছেন তারা এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আজকে আর ডিটেইলসে আমরা যাচ্ছি না। আমি অধ্যাপক মোহাম্মদ খানের কাছে আবার চাই যে এই যে কিছু ছাত্র বিপদগামী হচ্ছে, এটা তো বাস্তব সত্য। এই জন্য কি স্যার পরিবার অনেকাংশে দায়ী? পরিবার কি তাদের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছে না? অবশ্যই এটা অনেকাংশেই দায়ী। এটা আমরা সবাই বুঝি এই জন্যে যে আমরা নিজেরা যখন ওই বয়সে ছিলাম আমাদের পরিবার কিন্তু নজর দিতেন, মা অবশ্যই নজর দিতেন, বাবাও চেষ্টা করতেন নজর দিতে। বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে সেটার ভয়াবহতা এই জন্য আরো বেশি যে অনেক ক্ষেত্রে বাবা মা, বিশেষ করে যারা উচ্চবিত্ত, তাদের কোনো সময় নাই। বাবাও ব্যস্ত, মাও ব্যস্ত, ব্যবসার কারণে হোক অন্য জায়গায় তার ব্যস্ত থাকেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখন একটা আমরা টেন্ডেন্সি দেখতে পাই, ছোট বয়স থেকে বাচ্চা যা চাই তাই দেওয়া হয়। আমি এটা চাই দিতে হবে, এটা চাই দিতে হবে, এটা চাই দিতে হবে। এখন যেগুলো আমরা দেখলাম যে জঙ্গিগুলো নিহত হলো গুলশানে এই যে রেস্টুরেন্টে, এবং এরা প্রত্যেকে উচ্চবিত্তর সন্তান, তার মানে তাদের জীবনে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু যে জিনিসটার অভাব ছিল সেটা হলো মোরাল গাইডেন্স। আমরা ছোটবেলা থেকে আমরা বইতে পড়েছি, শুনেছি যে এইটা খারাপ, এটা ভালো, তুমি এটা করতে পারবে, এটা করতে পারবে না, তুমি সন্ধ্যের পরে বাসার বাইরে থাকতে পারবে না, তোমাকে আসতেই হবে, এবং তোমাকে বলে যেতে হবে তুমি কোথায় যাচ্ছ। এবং আমাদের বাবা মারা, বাবা না পারলে মা, মা না পারলে বাবা, কলেজে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছাত্র ছিলাম আমার মা নিজে গিয়ে খোঁজ দিতেন যে আমার ছেলে কোথায় গেল। এখন আপনি তো আপনার সন্তানদের যে ইনভেস্টটা করার কথা ইন টার্মস অফ কোয়ালিটি টাইম, সেটা তো আপনি করেন নাই। আপনি টাকা দিয়েছেন, টাকা দিলেই তো সন্তান মানুষ হবে না। সুতরাং অবশ্যই পরিবারের একটি বিশাল দায়িত্ব আছে, এই দায়িত্বটা অনেক পরিবারই পালন করেন নাই। যেহেতু পালন করেন নাই সেই জন্য তারা এই ফলটা আজকে দেখতে পাচ্ছেন। আপনি পরিবারে যদি ফাউন্ডেশনটা খুব শক্ত হয় তাহলে অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারে একটা ছেলে বা মেয়ে, সে স্কুলেই হোক, সে কলেজেই হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, অথবা তার পিয়ার গ্রুপের মধ্যেই হোক, কিন্তু সেই জিনিসটা পাচ্ছে না। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে আমাদের সময় শিক্ষকরা গাইডের কাজ করতেন স্কুলে। আমি সব পড়েছি, আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, আমি প্রাইমারি স্কুলে পড়েছি, আমি ঢাকায় পড়েছি, চট্টগ্রামে পড়েছি, কলকাতায় পড়েছি। আমার অভিজ্ঞতা হচ্ছে আপনি যদি ভালো শিক্ষক পান তাহলে বাবা মার কিছুটা অভাব সুপারভিশন এটা কম্পেনসেটেড হয়। আমার যেটা মনে হয়, আমি যা বুঝি বা দেখি, এখন বাবা মাদের যে ঘাটতি আছে সেটা কম্পাউন্ডেড হয়েছে শিক্ষক শিক্ষকদের ঘাটতি। তারা শিক্ষকতাটাকে পেশা হিসেবে না নিয়ে ব্যবসা হিসেবে নিয়েছেন এবং তারা ক্লাসে পড়ান না। এবং এটি শুধু স্কুলের ব্যাপার সত্যতা না, কলেজের ব্যাপার। ঢাকা কলেজের মতো কলেজে অনেক সময় শিক্ষককে পাওয়া যায় না এবং তারা থাকে। আমি নিজে ঢাকা কলেজের ছাত্র ছিলাম। তো এই কথাগুলো আমরা যখন বলি, এই কথাগুলো পরিবারের ভূমিকা, স্কুলের ভূমিকা, কলেজের ভূমিকাও বলতে হবে, কিন্তু প্রাইমারিলি ভূমিকাটা হচ্ছে বাবা মার। ধন্যবাদ। আপনি কিছু আমার একটু অ্যাড করা আছে। আসলে স্যারের সাথে আমি একমত, পরিবারের একটা ভূমিকা অবশ্যই আছে। তবে স্যার আমার যেন কেন মনে হচ্ছে যে তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক না। সেজন্য তখনকার প্রেক্ষাপটে আমার মনে হয় যে বাবা মা যদি আপনাদেরকে ওইভাবে অতটা অনুশাসনের ভিতর নাও রাখতেন, তারপর আপনারা ভালো থাকতেন বা আমরা ভালো থাকতাম। বাট এখনকার প্রেক্ষাপটে বিভিন্ন কারণে একটা ছেলে বিপথে যাওয়ার সুযোগ তার আছে। ধরেন আমাদের বাহির থেকে কারো দ্বারা সে প্রভাবিত হতে পারে, তারপরে পারিবারিক একটা হতাশা, যেটা স্যার বললেন, এটা তো অবশ্যই আছে, এটা একটা বড় কারণ। তারপরে আমাদের যে সোশ্যাল মিডিয়া যেটাকে আমরা বলি, এখানকার ইনভলভমেন্ট একটা বড় কারণ। আমার মনে হয় যে একটা কারণে যায় না, এক একজনে যে এক এক কারণে বিপথে যায়। কেউ যায় পারিবারিক কারণে বিপদ হয়, কেউ হয় সোশ্যাল মিডিয়ার কারণে, আবার কেউ যায় বাহিরের কোন একটা বন্ধুর সাথে চললো তার দ্বারা প্রভাবিত হয়ে যায়। সো বিভিন্ন কারণে কিন্তু যায়, মাল্টিপল ফ্যাক্টরস এখানে সংশ্লিষ্ট। ওইগুলা আমাদের মনে সবগুলো আইডেন্টিফাই করে আবার ওইভাবে সমাধান আমাদের বের করতে হবে। আমি উদাহরণ দিয়ে বলি ওনার কথাই, কেন আমি ওগুলো বললাম। সেটা হলো আমার দুই সন্তান কিন্তু ইংরেজি মিডিয়ামে পড়েছে,
কিন্তু তাদের পরিবার থেকে শিক্ষা দেওয়ার ফলেই তারা ধার্মিক অনুশাসন সেটা তারা প্রতিপালন করত। রোজা রাখা বলেন, নামাজ পড়া বলেন, খেলাধুলা করা বলেন, কিন্তু ওই গায়ন গণ্ডির বাড়ি তারা যেতে পারেনি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়া বলেন, যেটাই বলেন, পারিবারিক শিক্ষাটা যদি দুর্বল হয় তাহলে আপনি কোনো কিছুতেই এখানে আটকাতে পারবেন না। আরেকটা হলো, আমাদের সময় আমার মনে আছে আমার বাবা আমাদেরকে ভালো ভালো ইংরেজি বই দেখতে নিয়ে যেতেন, ইংরেজি বই কিনে দিতেন যে এটা পড়ো, এটা রাশিয়ান অনুবাদ, এটা ফ্রেঞ্চ অনুবাদ, এটা জার্মান অনুবাদ। তার ফলে যে আমাদের পড়ার যে অভিজ্ঞতাটা এবং খেলাধুলা করায় উৎসাহ দেওয়া হতো, তুমি মাঠে গিয়ে খেলো। এখন অবশ্য হয়তো মাঠ নাই, বা তুমি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখো। এখন যেটা হচ্ছে সবকিছু ছেড়ে দেওয়া। এবং আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বলি। আমি দেখেছি কয়েকটা ইংরেজি মিডিয়াম স্কুলে ক্লাস 4-5 এই ধরনের ছেলেদের কাছে পড়ানো ভিডিও পর্যন্ত আছে। এবং যখন তারা ধরা পড়েছে, এটি প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়া হয়েছে। উনি বাবা মাকে ডেকে বলেছেন, আপনার ছেলেকে নিয়ে যান, আমি একে রাখবো না। দোষটা তো ওই বাচ্চার না, দোষটা হচ্ছে তার বাবা মার। তারা ওটা দেখে এমনভাবে রেখেছেন যে সে বাচ্চাও দেখেছে এবং সে তার বন্ধু বান্ধবকে দেখাচ্ছে না। আমার কথা, আপনি নিজে সংযত জীবন যাপন করেন না, আপনি কি করে আশা করেন যে আপনার ছেলে সংযত জীবন যাপন করবে? এখনো যে সংযত অনেক ছেলে মেয়ে নাই তা কিন্তু ঠিক না। এখনো অনেকে আছে যাদের পরিবারে ওই শাসনটা আছে, ওই আদব কায়দাগুলো তারা শিখেছে এবং তারা জানে যে লেখাপড়ার সঙ্গে সঙ্গে এগুলো করতে হবে। অনেক পরিবারে কোনো কিছুই মানা হয় না। এমন স্বাধীনতা দেওয়া হয়েছে যে স্বাধীনতার যত রকমের অপব্যবহার আছে সবই করতে হবে। কিন্তু উনি যেটা বলেছেন ঠিক ওই এক্সকিউজটাই তারা দেয় যে সোশ্যাল মিডিয়া। আমাদের সঙ্গে কি খারাপ ছেলে ছিল না? আপনার সঙ্গে ছিল না? আমরা কি দেখি নাই যে তারা কত খারাপ? আমি নিজে ঢাকা যে স্কুলে পড়েছি সেটা ওয়ান অফ দ্য নটোরিয়াস স্কুল। ধন্যবাদ মোহাম্মদ খান। আমাদের একজন দর্শক আছে, আমরা তার কথা একটু শুনি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি তানিম বলছিলাম ঢাকা থেকে। জি জি, আমি ইউলিয়াম ইউনিভার্সিটির যিনি সম্মানিত প্রভিসি স্যার আছেন, ওনার সূত্র ধরেই বলছি যে আজকের বিষয়ের উপরই উনি যেটা বললেন যে বর্তমানে যে প্রযুক্তির অগ্রসরতা বা ইত্যাদি ইত্যাদি কারণে বা সময়টাকে উনি মানে হাইলাইট করার চেষ্টা করছেন যেভাবে, আমি বলতে চাচ্ছি যে আসলে সময়ের সাথে মানে প্রযুক্তির অগ্রসরতা সেটা থাকবেই, কিন্তু পারিবারিক যেই মানে শিক্ষাটা প্রথমেই একদম স্কুলে যাওয়ার আগে বাবা মা সন্তানকে যে শিক্ষাটা দেয়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, তুমি এই কাজটা থেকে দূরে থাকবে, এটাতে যুক্ত হবে, মানে সত্য কথা বলার এবং মিথ্যা থেকে দূরে থাকার যে শিক্ষাগুলো পরিবার থেকে দেওয়া হয়, সেই জিনিসটাকে যদি আমি মনে করি যে সেটা যদি ঠিক মতো সেই গ্রোটা হয় পরিবার থেকে, তাহলে সে যত বড় হোক, যে জায়গায় যাক, দেশে হোক দেশের বাইরে হোক, আমার মনে হয় সন্তানেরা মানে এভাবে বিপথে যাওয়ার সম্ভাবনা দেখি না। সেটা প্রযুক্তি। জি ধন্যবাদ। ডক্টর জহির কোনো কমেন্ট? আমি কমেন্ট করবো। আসলে ধন্যবাদ আপনাকে, আপনি ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন। এবং আমি কিন্তু পারিবারিক যে অবদানটা সেটা কিন্তু আমি অস্বীকার করিনি। আমি বলেছি পারিবারিক কারণ একটা কারণ, এটা ছাড়াও অনেক কারণ আছে। কারণ তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক না। এখন ইরাক যুদ্ধে আছে, আপনার লিবিয়াতে যুদ্ধ আছে, অনেকগুলো কারণ আছে, আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে। সেই আমি বলছি আরো কারণ আছে, পারিবারিক কারণের বাইরেও আরো অনেক কারণ আছে যে কারণে আমাদের ছাত্ররা উগ্রতায় জড়িয়ে যায়। অবশ্যই পারিবারিক কারণ একটা কারণ। জি ধন্যবাদ। আমি আপনার কাছে আবার চাই, সেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অভিভাবকদের সঙ্গে ইন্টারাকশনের কোনো ব্যবস্থা কি রেখেছে কোথাও? আপনাদের সঙ্গে কি যোগাযোগ হয় অভিভাবকদের সঙ্গে কোনো ফর্মে? আজকেও আমি একটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমরা জানি। আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদের সাথে, যেমন আমরাও এই আগামী মাসের অগাস্টের 13 তারিখে শনিবার আমরা আবার অভিভাবকদের সাথে বসতেছি। এটা একটা রুটিন আছে? হ্যাঁ, আমরা প্রত্যেক সেমিস্টারে একবার আমরা বসি। এখন সবাইকে একসাথে, ধরেন আমাদের হতে পারে ছাত্র আছে, সবাইকে তো একসাথে আমরা ডাকতে পাই না। সো এটা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই রেওয়াজটা আছে। স্যার, আপনি তো ইউজিসিতে ছিলেন, যে এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি এরকম কোনো একটা নিয়ম করা যায় না যে অভিভাবকদের সঙ্গে একটা ইন্টারাকশন? সবই করা যায়, তবে আপনাকে দুটো কথা বলি। ইউসি কে যদি আপনি সত্যিকার অর্থে শক্তিশালী করতে চান, কার্যকর করতে চান, তাহলে একে আরো ক্ষমতা দিতে হবে। আমরা একে বলেছিলাম যে বর্তমান ইউসি যে ধরনের ক্ষমতা আছে,
যে ধরনের লোকবল আছে ইউসি তার ম্যান্ডেট কাজ করতে পারবে না, এবং আমরা এটার পুরো কাজটা করে সরকারকে দিয়েছিলাম, এর উপরে কোনো অ্যাকশন হয়নি। আমি বলি কেন হয়নি, সেটা হচ্ছে ডিটেলস এখন যাব না, না ডিটেলস আমরা হচ্ছে পারত যদি এটাকে আপনি শক্তিশালী করতেন এবং ঠিক লোককে ওখানে চেয়ারম্যান সদস্য করতেন। জি ধন্যবাদ। আরো একজন বন্ধু টেলিফোনে আছেন। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমার নাম পাপ্পি, আমার বাড়ি চট্টগ্রাম বোয়ালখালী। জি বলুন। আচ্ছা, আমি যতটুক মানে শুনছি বা জানতেছি আর কি, যে পুরা বাংলাদেশের মধ্যে ইয়াবা নামে একটা ড্রাগস আপনার যে চতুর্দিকে ছিটে ছড়িয়ে, যে ট্যাবলেটটা আপনার ক্লাস 8 এবং 9 ছেলে থেকে আরম্ভ করে আপ টু কলেজ ছেলে মেয়েরা মোটামুটি 50-60-40% খাচ্ছে। যে নেশা খাওয়ার কারণে ছেলেরা আপনার উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, যেটার থেকে ছেলেরা বিভিন্ন লাইনে মা বাবার কথা শুনতেছে না, ওই ড্রাগসের কারণে আপনার বিভিন্ন খারাপ লাইনে চলে যাচ্ছে। এগুলা সামাল দেওয়ার জন্য মানে কি কোনো ব্যবস্থা? জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব সংক্ষেপে কেউ কমেন্ট করবে? হ্যাঁ, এটা হচ্ছে উনি একটা যথার্থই বলেছেন যে এই ধরনের ড্রাগস নিলে তাদের যে বিচার বুদ্ধি সেটা থাকে না সুস্থ। এখানে আমাদের যে এইগুলো আছে, সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, নার্কোটিক্স এদের যে দায়িত্ব আছে, কোস্টগার্ডের দায়িত্ব আছে, তারা যদি তাদের দায়িত্ব পালন করেন সঠিকভাবে এটা অনেক কমে যাবে। জি ধন্যবাদ ডক্টর জহির। অনেকে বলছেন যে প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয় বোধ যথেষ্ট কো কারিকুলাম কর্মসূচি, বিশেষ করে সাংস্কৃতিক কর্মসূচি না থাকাতে ছাত্রছাত্রীদের কেউ কেউ বিপদগামী হচ্ছেন। তারা জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলোর সঙ্গে তাদের কোনো পরিচয় ঘটছে না, এক ধরনের সীমাবদ্ধ জীবনের মধ্যে তাদের ছাত্র জীবন কাটছে। এই বক্তব্যের সঙ্গে সেটা একটা কারণ হতে পারে। আবার আমি কিন্তু আবারও বলছি যে আমাদের এই ব্যাপারটা নিয়ে আসলে একটু গবেষণা করা উচিত। ধরেন আমাকে আপনি একটা অনুষ্ঠানে ডাকলেন, হঠাৎ একটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করলেন, হঠাৎ আমি একটা কথা বলে দিলাম, আমি এটা হলো একটা ব্যক্তিগত মত, এটা দিয়ে আমরা কোনো কনক্লুশন টানতে পারবো না। তবে আমি আবারও বলি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ধরেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা শুনছি, সেখানে কিন্তু প্রায় 20টার মতো ক্লাব আছে। আমার বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলি, ইউল্যাবে প্রায় 17টা ক্লাব আছে, 17টা ক্লাব, এবং 17টা ক্লাব এত অ্যাক্টিভ, এত ধরনের কর্মকাণ্ড হয় যেটা আপনি ভাবতে পারবেন না। আমাদের একটা অ্যাডভেঞ্চার ক্লাব আছে যেটা মাধ্যমে ছাত্রছাত্রীরা রেগুলার বেসিসে ইন্ডিয়া যাচ্ছে প্রত্যেকটা সেমিস্টার শেষে। এবারও তারা নেপাল যাবে, গত বছরও নেপাল গিয়েছিল। আবার ধরেন ভালো 10টা ইউনিভার্সিটিকে বাদ দিয়ে যদি আমরা দেখি বাকি 80টার দিকে তাকাই, সেটা তো অবশ্যই ওই ভেরিয়েশন তো থাকবেই। সেরকম আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমি বলছি যে আমাদের দেশে বেসরকারি বা সরকারি যে বিশ্ববিদ্যালয় থাকুক, ভালোগুলোর স্ট্যান্ডার্ড এবং খারাপগুলোর স্ট্যান্ডার্ড এক হবে না। কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলো সব ইউনিভার্সিটি করছে কিনা, এখানে কোন কোন ইউনিভার্সিটি ভালো করছে, কোন কোন ইউনিভার্সিটি খারাপ করছে। আমার মনে হয় জেনারেলাইজ করাটা একটু ঠিক হবে। মানে আমি বলছি কি, ধরেন কালচারাল এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের কোর্স কারিকুলামের মতো গুরুত্ব দিয়ে করে কিনা? না, এটা তো অনেকেই সব বিশ্ববিদ্যালয় করে না, এটা তো আপনি জানেন করতে পারে না। আপনার মুশকিল হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যা বেশি এই জন্যে যে এটা ব্যবসায়িক মনোবৃত্তি দিয়ে পরিচালনা করা হয়। আপনি যখনই সেটা করবেন তখন আপনার মাথায় চিন্তা থাকবে যে এটা করলে আমার লাভ কি, মানে কর্তৃপক্ষ ভাবতে পারে এবং ভাবেও। এবং আমার যে 4 বছর অভিজ্ঞতা, আমি যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলাম না, কিন্তু আমি একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি গেছি দেখতে কি অবস্থা। অনেকের অবস্থা কিন্তু খুবই খারাপ, একেবারে খারাপ শব্দটি ব্যবহার করতে হয়। তো এখন আপনি যে কথাটা বলছেন এবং প্রফেসর জহিরুল যেটা বললেন, সেটা হলো যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস থাকার বেনিফিট অনেক বেশি, কারণ তাদের মাইন্ডটা ডাইভার্টেড হয়ে যায়, তাই না? তারা গান গাচ্ছে, নাচছে। এবং আমি যতই প্রফেসর জহিরুল বলুন এই কথা যে এখানকার পরিস্থিতি অন্যরকম, তমুক, আপনার যদি এটা থাকে, আপনি যদি এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পড়ে না, নেটের উপর নির্ভরশীল, তাই না? মানে মূল বই পড়ে না। আচ্ছা, মূল বই পড়ছে না। আমাদের সময় আমাদের মূল বই পড়তে হয়েছে। তা আমাদেরকে তো কেউ দিব্য দিয়ে দেয়নি যে মূল বই পড়তে হবে। আমরা জানতাম মূল বই না পড়লে ফেল করিতে হইবে, 3য় শ্রেণীও পাওয়া যাবে না, একবার পরিষ্কার কথাই নেই। আচ্ছা, কোনো তদবিরও চলবে না, তদবির করার স্কোপও নাই। আরেকটা হলো যে যদি আপনারা কো কারিকুলার অ্যাক্টিভিটিজ এনকারেজ করেন, তাহলে
ওদের সময় অনেক কেটে যায়, ব্যস্ত থাকবে তারা, ব্যস্ত থাকলো। আপনি সেটা করবেন না, তো সে কাজটা সময় কাটে কি করে? আড্ডা মেরে। এবং তখনই ঢুকে যায়, তখনই মাথায় ঢোকে। আমাদের সময় রাজনীতি কিন্তু অনেক সুস্থ ছিল, এবং একইভাবে লোকে খেলাধুলা করত, লোকে গান করত, নাচ করত, তারপরে অভিনয় করত, উপস্থিত বক্তৃতা তো আমরা নিজেরাও করি, কালচারাল উইক হতো। তা আপনি এগুলো তো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং ওগুলোর জন্য শিক্ষকরা আমাদের। ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ খান। আরো দুজন বন্ধু টেলিফোনে আছেন, তাদের কথা একটা শুনে নিই আমরা। হ্যালো। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি একটু প্রফেসর ডক্টর জহির সাথে কথা বলতে চাই। জি প্লিজ বলুন। নাম কি? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শ্যামা। জি শ্যামা বলুন। জি বলুন। ভাইয়া আমরা তো এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমি, সেখানে আমরা দেখেছি যে সেখানেও ছিল রাজনীতি এবং সন্ত্রাস, আমরাও সেভাবে পড়াশোনা করে এসেছি। কিন্তু আমার একটা প্রশ্ন হলো আপনার কাছে, যে পরিবারের শিক্ষা আমরা পেয়ে ভালো ভালো পরিবার থেকেই যারা এখন জঙ্গিদের নাম এসছে, তারাও কিন্তু অনেক ভালো পরিবার থেকেই এসছে। আমরা তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাই, তাদের বাবা মা, তাদের সবাইকে এভাবে দেখতে পাই। কিন্তু আমার প্রশ্নটা হলো যে কেন ওখানে মানে বন্ধুর কারণে, আমি একটা জিনিস আইডেন্টিফাই করতে চাচ্ছি যে সেখানে কেন আমরা বন্ধুর কারণে আমরা কেন বিপদগামী হচ্ছি, আমার সেই বন্ধুটা কেন এর মধ্যে জড়িয়ে পড়েছে। এবং এখানে বাবা মার অবশ্যই একটা রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু সেখানেও বাবা মা মনে করেছে যে হয়তো ছেলে বা মেয়ে আমার ইউনিভার্সিটিতে গিয়েছে, তাই তাদের পার্সোনালিটিতেও তারা আঘাত দেন না। আমাদের সমাজটা এখন এরকম হয়ে গেছে, যেহেতু ইংলিশ মিডিয়াম থেকে অনেক ছাত্রছাত্রী এসে গেছে। কিন্তু আমার আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন হলো যে বন্ধুর কারণে কেন আমরা বিপদগামী হচ্ছি। জি ধন্যবাদ। আরো একজন দর্শক টেলিফোনে আছেন, আমরা শুনে নিই, আমাদের সময় ফুরিয়ে আসছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমাদের যে পারিবারিক শিক্ষা আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, সেটার পাশাপাশি আমরা কি আমাদের সঠিক ধর্মীয় বোধটা কি জানার প্রয়োজন না? আপনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমাকে সঠিক ধর্মীয় বোধটা কি শিক্ষা দেওয়া উচিত না? বর্তমান প্রেক্ষাপটে যা চলতেছে, আমরা আসলে ধর্মের সঠিক নিয়মগুলো জানি না বলে হয়তো আমরা এরকম বিপদে যাচ্ছি। জি অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে ডক্টর জহিরুল হক। জি, আমার মনে হয় যেটা বললো যে প্রভাবিত করেছে, বন্ধু কেন প্রভাবিত করে। আসলে আমাদের দেশে যারা, আমি এক সময় ছিল যারা কমিউনিস্ট পার্টি করত, তারা আবার ছাত্র ইউনিয়ন করার জন্য এমন ভাবে প্রভাবিত করত যে সে বাধ্য হতো, তাকে আস্তে 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 মোটিভেট করত। তার মানে তার শক্তিটা এত বেশি ছিল। এখন এখানে আমাদের মনে হয় অবশ্যই ব্যর্থতা আছে যে আমরা পরিবার থেকে এবং স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে আমরা হয়তো অতটা যত্ন নিচ্ছি না যতটা যত্ন তার বন্ধু নিয়েছে। এটা একটা কারণ। আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা ছাত্রদেরকে বেশি ব্যস্ত রাখতে পারি আমাদের একাডেমিক কার্যকলাপের ভিতর, সাংস্কৃতিক কার্যকলাপের ভিতর, যাতে করে সে তার ওই ধরনের বন্ধুদের কথা না শোনে। জি ধন্যবাদ ডক্টর জহির। ডক্টর মোহাম্মদ খান, ওই যে আরেকজন ভদ্রলোক বললেন যে ধর্মীয় সঠিক ধর্মীয় অনুশাসন, সঠিক, উনি যথার্থই বলেছেন। সঠিক ধর্মীয় অনুশাসনটা কিন্তু পরিবার থেকে আসে। মানে আমাদের বাবা মারা এটাই শিখিয়েছেন যে আমাদের ধর্ম এটা বলে, তোমার এটাই করা উচিত, কারণ ধর্ম তোমাকে সঠিক পথটা দেখাচ্ছে, তুমি এটাই চলবে। আর এখানে একটা কথা মনে রাখতে হবে, ওই যে মহিলা যে কথাটা বলেছেন, একটি খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো উনি বলছেন ভালো ভালো পরিবার থেকে এসছে। ভালো ভালো পরিবার মানে এটা নয় যে তাদের অর্থবিত্ত আছে, কিন্তু পরিবারে আসলে তাদেরকে কি শিখিয়েছে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আমার মনে হয় ওখানে উনি একটা বোধহয় যখন ব্যাখ্যা দিচ্ছিলেন এই জিনিসটা পরিষ্কার করেন নাই। আর পরিবারের শিক্ষা থাকলে তিনি দেশেই থাকুন বিদেশেই থাকুন, তার খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। জি ধন্যবাদ ডক্টর জহির। লাস্ট প্রশ্ন আপনাকে। ধরেন বিভিন্ন প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচুর কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর আয়োজন করলো, অনেক প্রোগ্রাম রাখলো, কিন্তু ছেলে মেয়েরা যে তাতে পার্টিসিপেট করবে সেই নিশ্চয়তা কোথায়? আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে যে প্রোগ্রামে নম্বরের কোনো সম্পর্ক থাকে না, রেজাল্টের কোনো সম্পর্ক থাকে না, ছেলে মেয়েরা সেসব প্রোগ্রামে ইন্টারেস্টেড হয় না। জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, আপনার ভিতরে যে কোশ্চেনটা আছে, আমার মনে হয় এটা আমাদের ভিতরে ছিল। আমি গত সপ্তাহে রফিক স্যারের সাথে কথা বলছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে স্যার আমাদের কি করা দরকার। এক সময় কিন্তু আমরা এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস উপর একটা 5 মার্ক দিতাম, 5 মার্ক ছিল পুরো 100 মার্কের ভিতরে। পরে দেখলাম এটা মেনটেন করা আমাদের জন্য একটু, ছাত্র বাড়তেছে তখন এটা একটু কঠিন হয়ে গেল, তখন এই জিনিসটা আবার আস্তে আস্তে চলে গেল। আমার মনে হয় আমাদেরও চিন্তা করতে হবে কিভাবে একটা মার্ক অ্যালোকেট করা যায় কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য। এটা একটা।
আমরা ইদানিং একটা জিনিস ভাবছি, আমরা জানি না, আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ পড়ানো হয়, তো সেখানে আমরা ভাবছি যে বাংলাদেশ স্টাডিজ তো আমরা ইংলিশে পড়াই, বাংলাদেশ স্টাডিজটা বাংলায় পড়ানো যায় কিনা, যাতে করে তারা বাংলার সংস্কৃতি, বাংলার মানে ঐতিহ্য, ইতিহাস ভালোভাবে মনে প্রাণে তারা বুঝতে পারে, এবং বাংলা স্টাডিজের ভিতরে যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস, এই জিনিসগুলো যাতে আমরা ঢুকাতে পারি, আমরাও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে ভাবছি। জি, ধন্যবাদ ডক্টর জহিরুল হক, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ খান। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়েছে। আজকে আমরা আলোচনা করছিলাম বিপদগামী ছাত্র ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমরা গত 1 জুলাইয়ের সেই গুলশান ট্র্যাজেডির পর থেকে বিভিন্ন পর্যায়ে আমরা এই বিষয়টিকে দেখার চেষ্টা করছি। সেখানে পরিবারের ভূমিকা, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, সমাজের ভূমিকা, রাজনৈতিক দলের ভূমিকা, রাজনীতির ভূমিকা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখছি। আমাদের সম্মানিত আলোচক ডক্টর জহির একটা কথা একাধিকবার বলেছেন, খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে এই বিষয়টি ব্যাপক গবেষণা করা দরকার, যে কেন এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, কেন আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিশেষ করে বিপদগামী হচ্ছে, জঙ্গিবাদে দীক্ষিত নিচ্ছে, এগুলো নিয়ে ব্যাপক গবেষণা হওয়া দরকার, এবং এই গবেষণার মধ্য দিয়ে সমাধান বের করা দরকার। অভিভাবকদের সঙ্গে কথা বলা দরকার, ছাত্রদের সঙ্গে কথা বলা দরকার, তারা কি অনুভব করছে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে। অনেক অ্যাঙ্গেল থেকে এটা গবেষণা করে এর একটা পথ আমাদের বের করতে হবে। আমাদের টেলিভিশনের এসব আলোচনা সেই গবেষণার একটা পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করছি। এখানে কোনো সমাধান আমরা নির্দেশ করতে পারবো না এত সংক্ষিপ্ত সময়ে, তবে সরকার বা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো গবেষণা প্রতিষ্ঠান যদি এইসব বিষয়ে গবেষণায় এগিয়ে আসে, তাহলে হয়তো আমরা 1-2 বছরের মধ্যে কতগুলো সমাধান এবং বিশ্ববিদ্যালয়গুলোর কি করণীয় সেগুলো সম্পর্কে সুনির্দিষ্ট পরামর্শ এবং সুপারিশ পাবো। এই প্রত্যাশায় আজকের সোজা কথা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।